স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ বিষয়ে আগামী 15 জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ঠিক করেছে হাইকোর্ট। রবিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আপিল বেঞ্চ শুনানির দিন ঠিক করে। চলতি বছর 5 মার্চ হাইকোর্টের দেয়া মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে দুদক। 2010 সালের 13 এপ্রিল দুর্নীতির মামলা বাতিল করে রায় দেয় হাইকোর্ট। 1/11 সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা করে দুদক। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। এ নিয়ে সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দিলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 10 মার্চ পূর্বাঞ্চলে 60 কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পাওয়ায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সন্তানেরা ছাড়াও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার বিরুদ্ধে আলাদা 6টি অভিযোগপত্র দিয়েছে সংস্থাটি, যা আমলে নিয়েই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের নামে ধোঁয়া তুলে নির্বাচন পেছানো হচ্ছে। এখন নির্বাচনের কথা না বলে শেখ হাসিনার মতো পরিচয় দিচ্ছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য সংস্কার নয়, সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। 5 আগস্টের পট পরিবর্তনের পর দেশের রাজনীতির মাঠে তৈরি হয় নয়া মেরুকরণ আর নানা সমীকরণ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য। সরকারের 9 মাস পেরোলেও নেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। এমন অবস্থায় সংশয় প্রকাশ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, নির্বাচন বাদে অন্য বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এটা অন্তর্বর্তীকালীন একটা সিচুয়েশন, এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, এটা একটা স্টপ গ্যাপ গভর্নমেন্ট, যাদের মূল দায়িত্ব ছিল গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা। তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে, এবং সেটাই হচ্ছে শঙ্কার বিষয়। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে। জাতীয় নির্বাচনের বিলম্বিত হলে দেশে সংকট বাড়বে এমন মন্তব্য করে তিনি আরো বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই ভোট আয়োজন সম্ভব। ঐক্যমত যেখানে হয়েছে ওটাকে আপনি বলে দেন, তার ভিত্তিতে আপনি ওটা সমাধান করে ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করেন। এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই। নির্বাচনের জন্য 3 মাসের সময় যাওয়া দরকার। এখন থেকে যদি 3 মাস দেন, 4 মাস দেন, ডিসেম্বর তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে নির্বাচন হতে পারে। ডিসেম্বরে কেন যেতে হবে? যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে। আমির খসরু আরো বলেন, দেশে স্থিতিশীল রাজনীতির সংস্কৃতি দেখতে চায় বিএনপি, যেখানে থাকবে ভিন্নমতকে সম্মান করা, সব দলমতের অংশগ্রহণ, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সহ গণতন্ত্রের নানা গুরুত্বপূর্ণ বিষয়। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এই সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে। কাউকে কাউকে সুবিধা দেবার জন্য তারা এমন কর্মকাণ্ড করছেন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির অঙ্গ সংগঠন নবীন দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 9 মাসের পরীক্ষায় এই সরকার উত্তীর্ণ হতে পারেনি বলেও দাবি করেন বিএনপির এই নেতা। বলেন, অভ্যুত্থানে অর্জন ম্লান করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। সময়মতো নির্বাচন না দিলে ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন বিএনপিকে কেউ আটকাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে যে আপন জন হিসেবে বেছে নিয়ে এই সরকারে বসিয়েছে, তাদের সম্মান রক্ষার জন্য আপনাকে এক্ষুনি এই মুহূর্তেই, এই সময়ের মধ্যে আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে, কথা বলেছেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জামায়াতের আলোচনার শুরুতেই কথা বলেন তিনি। আরও বলেন, দ্রুত রোডম্যাপ দিয়ে নির্বাচন দেয়া উচিত অন্তর্বর্তী সরকারের। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও সন্ত্রাসমুক্ত হয় সেদিকে সরকারকে লক্ষ্য রাখার আহ্বানও জানান তিনি। আরও জানান, দেশ এবং জাতির জন্য কল্যাণকর বিষয় মাথায় রেখে ঐকমত্যের বিষয়ে আলোচনা করেছে জামায়াত। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানান, সকল দলের সাথে আলোচনা করে জাতীয় সনদ করা হবে। এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত, যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে, সঠিক হবে, এবং এটার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার, হার্ড হতে হলে হার্ড হতে হবে, অ্যাকোমোডেটিং হলে অ্যাকোমোডেটিং হতে হবে, বাট ইলেকশন শুড বি ভেরি ফেয়ার অ্যান্ড অ্যাকসেপ্টেবল। জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদে এটিকে অগ্রসর হতে চাই, এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার সব আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকরা। আর সুষ্ঠু বিচারের জন্য রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষে সাম্য হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে টিএসসিতে বিক্ষোভ সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্য। তারা বলেন, এখনো হত্যা রহস্য উদ্ঘাটনে লক্ষণীয় অগ্রগতি নেই, তাই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামদারি বহিরাগত সন্ত্রাসী, বহিরাগত ছাত্র, বহিরাগত মানুষের পদচারণায় আপনি সেখানে হাঁটতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে এটার একটা মানে পরিপূর্ণ বিচার যতক্ষণ না পাই, আমরা ততক্ষণ পর্যন্ত এটা এগিয়ে যাব। খুনিদের যথাযথ বিচার এবং শাস্তি হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে আমাদেরকে কেউ চলে সরাতে পারবে না। রাজনৈতিক দলমতের উপরে উঠে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজনৈতিক দলাদলের ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন, এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অর্জন করে ছাড়বো, এবং তার জন্য যা প্রয়োজন সেজন্য আমরা সবাই একসাথে আছি। এ সময় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান সাম্যের স্বজনরা। আমি অনুরোধ জানাবো, আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া। এদিকে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। তারা বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি এখনো ঘাপটি মেরে আছে। এমনই একটা সময় এই বিশ্ববিদ্যালয়কে অস্থির করবার জন্য পরিকল্পিতভাবে সাম্যকে হত্যা করা হয়েছে। তাদেরকে দাবি করছি আমরা, আপনারা ক্যাম্পাসকে অবশ্যই সবার জন্য নিরাপদ করুন। ক্যাম্পাসকে নিরাপদ রাখতে ফেসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিতের দাবি জানান তারা। এবং বিচার দাবির বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সমর্থকরা। রবিবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনে আসেন তারা। এর ফলে নগর ভবনের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ সময় ভবনটির প্রধান ফটকও বন্ধ করে দেওয়া হয়। এছাড়া নগর ভবনের বিভিন্ন কার্যালয়ে তালা দেওয়া হয়। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি 6টি পণ্যের রপ্তানি বন্ধ করার ভারতের সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পায়নি বাণিজ্য মন্ত্রণালয়। একথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেহেতু স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানির সাথে দুদেশের স্বার্থই জড়িত, তাই আনুষ্ঠানিক চিঠি পেলে আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা করা হবে। এই নিষেধাজ্ঞার কারণে দুই দেশের ব্যবসায়ীরাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। সোশ্যাল মিডিয়া এবং নিউজ রিপোর্ট থেকে আমরা দেখেছি যে ওনারা কিছু স্থানীয় বন্দরে সীমান্ত ভিত্তিক কিছু
সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো, বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয় গুলো আমরা নির্দিষ্ট করব। অষ্টম ইউএন গ্লোবাল রোড সেফটি উইকে সেফ রোড সেফ রাইড নামে একটি কার্যক্রমের উদ্যোগ নিয়েছে ইয়ামাহা রাইডার্স ক্লাব। এই কার্যক্রমের আওতায় দেশের প্রায় ৫৫টি জেলায় সড়কের স্পিড ব্রেকার এবং জেব্রা ক্রসিং রং করা, ক্ষতিগ্রস্ত বিভিন্ন রোড সাইন মেরামত, সচেতনতামূলক প্লেকার্ড প্রদর্শন সহ সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইয়ামাহা রাইডার্স ক্লাবের বিশ্বাস, শুধু সরকারের একার পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব না। এর জন্য প্রয়োজন সমাজের সকলের সম্মিলিত উদ্যোগ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।